নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজও আলাপনের মাধ্যমে আমি দীপান্বিতা চলে এসেছি আপনাদের মাঝে। আমরা সবসময় একটা কথা শুনে থাকি, স্বাস্থ্যই মূল সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে সব কিছুই ভালো। শারীরিক এবং মানসিক সুস্থতার অবস্থাকে আমরা মূলত স্বাস্থ্য বলে থাকি, যেটার সুস্থতা বোঝায়। সেই স্বাস্থ্যকে ভালো রাখা আমাদের সকলের প্রয়োজন। সে স্বাস্থ্যকে ভালো রাখতে আমরা কিছু কিছু টিপস অবলম্বন করে চলতে পারি। এর মধ্যে আমরা এখন বেশিরভাগ সময় দেখা যায় সকলে একটা বিষয় আমরা দেখতে পাই যে মলদ্বারে রক্তক্ষরণ বা বিভিন্ন অসুবিধার সম্মুখীন আমরা হতে চলেছি। আমরা সবটাকেই আমরা পাইলস বলে ধরে নিই যে সবটাই নাকি পাইলস। আসলে সেটা কি পাইলস না অন্য কোনো রোগ, সে বিষয়ে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। আগামীকাল আমরা বিশ্ব পাইলস দিবস পালন করেছি। সে উপলক্ষে আজকে আমাদের আয়োজন পাইলসের চিকিৎসা এবং তার প্রতিকার। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন। সেটা জানতে গেলে আমাদের একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শের খুব প্রয়োজন, যেটা আমরা মূলত সবসময় নিতে পারি না। অনেকেই এটাকে একটা অবহেলার দৃষ্টিতে দেখি, কেউ একটু লজ্জা পায় বলতে বিষয়টা। আসলে এটা গোটা বিষয়টা লজ্জা বা ইতস্তত হওয়ার কোনো বিষয় নয়। এটা জানতে হবে, সচেতন হতে হবে। সে বিষয়ে আপনাদের আরেকটু সচেতন করতে আমাদের এই ছোট্ট প্রয়াস। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত। প্রথমে স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন, এসেছেন আমাদের মাঝে। ভালো আছেন তো স্যার? খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপনি দীর্ঘদিন ধরে আয়ুর্বেদ নিয়ে কাজ করছেন, ইভেন পাইলস নিয়ে আপনি কাজ করছেন। তো প্রথমে যেটা জানবো যে পাইলস আসলে কি? প্রথমে আমি সকলকে বলতে চাই যে বিশ্ব পাইলস দিবসে আমাদের এই অনুষ্ঠান, তো বিশ্ব পাইলস দিবস ব্যাপারটি খুব সিগনিফিকেন্ট। এবং একই সঙ্গে আপনি যে প্রশ্নটা করলেন পাইলস ব্যাপারটি কি, আপনি প্রথমেই বলে দিলেন যে মলদ্বার সংক্রান্ত যে কোনো রোগী পাইলস নয়। আর এটার জন্যই দেখা যাচ্ছে অনেকেই পাইলসকে পাইলস ভেবে বা না ভেবে অনেক সমস্যার সম্মুখীন হয়। আর এখানেই কিন্তু বিশ্ব পাইলস দিবসের গুরুত্ব। মলদ্বারে শরীরে অন্যান্য অংশের মতো অনেকগুলি শিরা বা উপশিরা থাকে, ব্লাড ভেসেলস, কিছু আর্টারিজ, কিছু ভেইনস থাকে। তো ব্লাড সাপ্লাইকে অব্যাহত রাখার জন্য সেই সাপ্লাইগুলি প্রয়োজন হয়, কিন্তু কোনো কোনো কারণে সেই শিরা বা উপশিরাগুলি ফুলে যায় এবং নিচের দিকে প্রসারিত হয়ে যায়। তখনই ওই রোগটাকে বলা হয় পাইলস। এবার মলদ্বারে অনেক রোগ হয়, যেমন ফিস্চুলা হতে পারে, ফিশার হতে পারে, পলিপ হতে পারে, কোনো টিউমার হতে পারে, ডাইভার্টিকুলাম হতে পারে, ইনফেকশন হতে পারে। তাহলে সবগুলি রোগ কিন্তু পাইলস নয়। পাইলস একটি ডিস্টিংক্ট আইডেন্টিটি, যেটা হচ্ছে শিরা বা উপশিরার রোগ। দ্যাটস অল। মলদ্বারে সব রোগ কি পাইলস হয় বা অন্যান্য কোনো রোগ আছে? হ্যাঁ, এখনই যেটা বললাম, যেমন ফিশার হয়, ফিস্চুলা হয়, পলিপ হতে পারে। উপসর্গ দিয়ে সবসময় চেনা সম্ভব হয় না। এগুলোর মধ্যে পার্থক্য কি, আমরা চিনব কিভাবে? দেখুন, প্রথমত হচ্ছে পাইলস যেটা, সেটা প্রাথমিকভাবে একটি ব্লিডিং নিয়ে প্রেজেন্ট হতে পারে পেশেন্টের কাছে। পেশেন্ট এসে বলে যে 2 দিন বা 3 দিন যাবৎ টয়লেট করার সময় আমার রক্ত যাচ্ছে, সেটা একটা উপসর্গ হতে পারে। কেউ কেউ বলেন যে ব্লিডিং নেই, অথচ মলদ্বারে কিছু একটা ফুলে উঠেছে, একটা সোয়েলিং ডেভেলপমেন্ট করেছে, সেটাও কিন্তু পাইলস হয়ে যেতে পারে। কেউ কেউ বলে মলদ্বারে কিছু মিউকাস সিক্রেশন হচ্ছে। প্রাথমিক পর্যায়ে পাইলস রোগটি কিন্তু মিউকাস সিক্রেশন দিয়েও প্রেজেন্ট হতে পারে, কেননা ওই শিরা বা উপশিরাগুলির দেওয়ালে প্রদাহ হয়, আর সেই প্রদাহ থেকে মিউকাস ডিসচার্জ হতে পারে। কখনো কখনো গোলাপি বা হলদে কালারের একটি সিক্রেশন যেতে পারে। কখনো কখনো হালকা পেইন নিয়ে আসতে পারে, ব্যথা বাড়তেও পারে যদি থ্রম্বোসড পাইলস হয়। থ্রম্বোসড পাইলসে কী হয়, রক্ত জমাট বেঁধে যায়। কেউ যদি জার্নি করে হঠাৎ করে, বা আঘাত লাগলো, বা এমনিতেই কিছু শিরা ফেটে গেল, তখন নর্মাল যে অ্যানাটমিক্যাল কুশনটি রয়েছে সেটি ফেটে গিয়ে একটা কালো রক্ত জমাট বেঁধে যায়। তখন পেশেন্টের পেইন বা কোনো প্রোল্যাপসের
সিমটমস থাকে না, তখন পেশেন্ট এসে শুধু পেইন বলে। পেইন কিন্তু আবার অন্যান্য অনেক রোগে হতে পারে। ফিশারে পেইন হয়, পেরিয়ানাল অ্যাবসেস বা ফিস্চুলার ক্ষেত্রে পেইন হয়। তাহলে এই জাতীয় সমস্যাগুলি নিয়ে একজন পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এবার সকলের কিন্তু একই রকমের মানে সমস্যা থাকে না। কারোর ব্লিডিং হতে পারে, কারোর মাংসের টুকরো হাতে লাগতে পারে, কারোর হালকা ব্যথা, কারোর মিউকাস ইত্যাদি হতে পারে। ভ্যারাইটিস অফ কমপ্লেক্স সিমটমস নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। তাহলে ফিস্টুলা হলে কিভাবে চিনব আমরা? হ্যাঁ, ফিস্চুলাটা চেনার উপায় হচ্ছে ফিস্চুলাতে পুঁজ হবে। আচ্ছা। হ্যাঁ, পুঁজ বেরোবে, প্রথম তো লালচে ভাব থাকবে। এটা কিন্তু মলদ্বারের বাইরে যে বার্টেক্স আছে সেখানে গিয়ে হয়তো দেখা গেল লাল ভাব হয়ে আছে। কিছুদিন পর হালকা ব্যথা শুরু হলো, তখনও যদি চিকিৎসা না নেন সেখানে পুঁজ তৈরি হয়ে যাবে, পুঁজ ধীরে ধীরে বাড়তে থাকবে। তখনও যদি চিকিৎসা না নেন সেটি ফেটে গিয়ে পেশেন্ট নর্মাল হয়ে যেতে পারে, কিংবা পুঁজের পরিমাণ আরও বেড়ে গিয়ে পেশেন্টের ইনফেকশন হতে পারে, জ্বর হতে পারে, সেপসিস হতে পারে। কিছু কিছু রোগীদের এমনিতেই পরিণত ফিস্চুলা যদি হয় বা নর্মাল পেরিয়ানাল অ্যাবসেস হয়, পুঁজ থেকে ফিস্চুলা হবে এটা জানতে হবে। প্রথমেই বুঝতে হবে পাইলসে কিন্তু পুঁজ হয় না, ফিশারের প্রথম দ্বিতীয় স্টেপেও কিন্তু পুঁজ হয় না, কিন্তু ফিস্চুলাতে পুঁজই হচ্ছে মেইন। তখন পুঁজটা ফেটে গেলে পেশেন্ট আরাম পায়, পুঁজ যদি না ফাটে অসম্ভব যন্ত্রণায় পেশেন্ট ছটফট করে, বার করতে হয়, কেটে বার করতে হয় পুঁজটা। নাহলে সেখানে যদি ফিস্চুলা নাও থেকে থাকে, সেই পুঁজ থেকে ফিস্চুলা হতে পারে। পেশেন্টের মলদ্বারের ভেতরে হঠাৎ হালকা একটু ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে, বাইরে থেকে কিছু নেই। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা আঙ্গুল দিলে বোঝা যায় যে ভেতরে একটা পেইনফুল পয়েন্ট হয়ে আছে, কখনো কখনো বাইরের দিকেও থাকতে পারে। তাহলে এগুলি হচ্ছে একটি অ্যানাল ফিস্চুলা বা ফিস্চুলার লক্ষণ। আর ফিশারটা কিভাবে হয়? অ্যানাল ফিশারটা হচ্ছে মলদ্বারের ফেটে যাওয়া। যাদের আপনি বললেন কিভাবে হয়, তো যাদের ক্রনিক কনস্টিপেশনে ভোগেন, যারা খুব বেশি চাপ দিয়ে মল ত্যাগ করেন, যারা ক্রনিক ডায়রিয়াতে ভোগেন, এবার যারা বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে ভোগেন, যাদের খুব বেশি অ্যানাল এরিয়া চেকিং করার অভ্যেস থাকে, তারা অনেক সময় কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে বা আঙুল দিয়ে পরীক্ষা করতে গিয়ে সেখানে ফেটে যেতে পারে। যাদের খুব বেশি মল ত্যাগ করার পর ওই স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, ধোয়ার অভ্যেস, বা কোনো ফ্রেগরেন্স দিয়ে ক্লিন করার অভ্যেস, যাদের কেমিক্যাল ইউজ করার অভ্যেস, এই সমস্ত বিভিন্ন কারণে সেখানে মলদ্বারের ভেতরে এবং বাইরের দিকে ছোট্ট একটি ফাটল তৈরি হয়। খুব বেশি জ্বালা করে পেশেন্টের পেইন হয়, ছোট একটি চামড়ার টুকরো তৈরি হতে পারে। কম বয়সী মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ফেটে গেলেও এটা চামড়া তৈরি হলে ওরা কোনো চিকিৎসা নিল না, ধীরে ধীরে দেখা যায় সেটি চামড়াটি বেড়ে যাচ্ছে। কেননা প্রকৃতি কী করে, প্রকৃতি ন্যাচারালি সেই ফাটলটাকে হিল করতে চায়। নেচার কী করে, সেখানে একটি চামড়া তৈরি করে দেয় যাতে সেই গ্যাপটাকে মেকআপ করতে পারে, কিন্তু সেটা করা হয় না। চামড়াটি ধীরে ধীরে বাড়তে থাকে, ফিশারের পরিমাণ বাড়তে থাকে, সেখানে অনেক সময় ফাঙ্গাসের সংক্রমণ হয়, ছত্রাক বাসা বাঁধে, তখন আর সেই ফাটা জায়গাটি জোড়া লাগে না। তো এগুলি হচ্ছে ফিশারের লক্ষণ। অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারলাম। আরেকটা বিষয় যেটা আমি জানতে চাইবো, যে মেয়েদের কি পাইলসটা বেশি হয়? না, মেয়েদের পাইলস বেশি হয় না, মেয়েদের ফিশার বেশি হয়। ফিশার বেশি হয়। হ্যাঁ, তো মেয়েরা ভাবে যে ওদের পাইলস হয়েছে। সাধারণত আমরা আগেই বললাম, মলদ্বারের যে কোনো রোগ হওয়া মানেই সব মানুষেরাই ভাবে যে তাদের পাইলস হয়েছে। মেয়েদের টয়লেট করতে খুব বেশি জ্বালা হয়, টয়লেট করার পর ব্যথা থাকে। যাদের অ্যাডভান্সড ফিচার হয়ে গেছে তাদের ব্যথা 2 ঘন্টা 3 ঘন্টা অন্তরও থাকতে পারে, ব্যথায় ছটফট করে, বার্নিং সেন্সেশন হয়, খেতে ইচ্ছে করে না, ওরা খেতে চায় না। কেননা ওরা জানে যে 3 দিন মানে পরদিন সকালবেলা আমি যখন টয়লেটে যাবো আমাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। তাহলে এইভাবে তার জীবনচক্রটা চলছে, ব্যথায় ছটফট করছে, লজ্জায়, ভয়, অপারেশনের ভয় ইত্যাদি কারণে তারা চিকিৎসকের কাছে যেতে চায় না। অনেক সময় সঠিক চিকিৎসকের কাছে না যাওয়ার ফলে সেখানে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে কী হয়, জায়গাটি সাময়িকভাবে ইনফেকশন কমে, আরাম তো পেলেও বটে, বাট ফায়ার ইজ বার্নিং অন দ্য অ্যাশেস। ধিকি ধিকি ছাইয়ের ভেতর আগুন জ্বলতে থাকে, প্যাথোজেনেসিস বা রোগটা বাড়তে থাকে। তখন কি হয়, এক সময় তাদের ফিশার থেকে ফিস্চুলা হয়।
পাইলস হতে পারে, পাইলস সকলেরই হতে পারে, বাট মেয়েদের ফিশারের প্রবণতাটা আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে বেশি। আমার কাছে যদি 100 জন মহিলা বা মেয়ে দেখাতে আসে, তাদের মধ্যে 70 জনের ফিশার থাকে। সেই আমরা সবটাকেই একসাথে পাইলস বলে ধরে নিই। এক্স্যাক্টলি। মলদ্বারে রক্তপাতের কারণ কি পাইলসই শুধু হয়? না, ফিশার থেকেও কিন্তু রক্তপাত হতে পারে। হতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মেয়েরা এসে বলে যে আমার ব্লিডিং হচ্ছে, তাদের অন্য কোনো সিমটমস তেমন নেই। আজকেই যেমন একজন পেশেন্ট আমাকে ওপিডিতে দেখাতে এসে, একজন মেয়ে, তার অন্য কোনো সিমটমস নেই, শুধু তার ব্লিডিং হচ্ছে। এবার আমি জিজ্ঞেস করলাম আপনার বার্নিং সেন্সেশন বা পেইন আছে কি না, কেননা এগুলি ফিশারের উপসর্গ। আমরা গিয়ে দেখলাম যে তার ফিশার হয়ে আছে, জায়গাটি ফেটে আছে, এবং অনেক দিনের পুরনো ফিশার থাকার ফলে সেই জায়গার যে নার্ভগুলি আছে সেগুলি অনেকটা ইনসেন্সিটাইজড হয়ে গেছে, ফলে তার পেইন সেন্সেশনটা নেই, ব্লিডিং হচ্ছে, পেইনলেস ব্লিডিং। আবার পেইনলেস ব্লিডিং হচ্ছে পাইলসের উপসর্গ। আমি দর্শকদের জানাতে চাই যে পেইনলেস ব্লিডিং কিন্তু পাইলসের উপসর্গ, অর্থাৎ ব্লিডিং হবে কিন্তু কোনো ব্যথা থাকবে না। তো এই পেশেন্টকেও দেখে মনে হয়েছিল। তো আমরা প্রক্টোস্কোপি করব। প্রক্টোস্কোপি অর্থাৎ ভেতরে দেখা হয়, প্রক্টোস্কোপি করে দেখব যে সেখানে পাইলস আছে কি না। এই জিনিসটি খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েট করা, আমার পাইলস হয়েছে নাকি আমার ফিশার হয়েছে। কেননা পাইলসের ক্ষেত্রে যে মলম বা মেডিসিন ব্যবহার হবে, ফিশারের ক্ষেত্রে সম্পূর্ণরূপে বিপরীত ধর্মী মলম বা ওষুধ ব্যবহার হবে। এগুলির মধ্যে কোনো সামঞ্জস্য নেই। সেই এটা বুঝতে হবে আগে। আরেকটা আমরা জিনিস দেখতে পাই, অনেকের প্রায়শই দেখা যায় মলদ্বারে টাটকা রক্ত বের হচ্ছে, সেটা কি পাইলস? হ্যাঁ, টাটকা রক্তটা কিন্তু বিশেষ করে মানে মাঝবয়সী লোকেদের ক্ষেত্রে পাইলস থেকে হয়। ব্যথা না থাকলে পাইলসের দিকে যাবে। টাটকা রক্ত ফিশার থেকেও হতে পারে, সেক্ষেত্রে ব্যথা থাকবে। টাটকা রক্ত কিন্তু আপনার লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং থেকে হতে পারে, অর্থাৎ আমরা মলদ্বারের ভেতর মানে বাইরে থেকে যদি ভেতর দিকে যাই, প্রথমে আসবে অ্যানাল ক্যানাল, তারপরে উপরে আছে রেকটাম। তো রেকটামের ভেতরে অনেক সময় কিন্তু টিউমার হয়, সেখান থেকেও কিন্তু টাটকা রক্ত যেতে পারে। মনে রাখবেন, টাটকা রক্ত কিন্তু ক্যান্সারের কারণও হতে পারে। আবার কালচে কালারের রক্ত যদি বের হয়, তাহলে কিন্তু একটু ওপর থেকে ব্লিডিংটা হচ্ছে, অর্থাৎ খাদ্যনালী, স্টমাক, পাকস্থলী বা ডিওডিনাম নিচের অংশের দিকে যাবে। তাহলে টাটকা রক্ত আর কালচে রক্ত বা বাদামি রক্ত, সেগুলির মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। যাদের মেলিনা হচ্ছে, কালো রক্ত যায়, পায়খানা কালো হয়ে যায়, হিমোগ্লোবিন তরতর করে ডাউন হয়ে যায়, তাহলে রক্তের উৎস কিন্তু ওপর পেটে। টাটকা রক্ত হলে রক্তের উৎস নিচের পেটে। এই ব্যাপারগুলিকে বুঝতে হবে, কিন্তু নিজে চিকিৎসা করলে হবে না। না, অনেকে ওরা হয়তো বা একটু এই জিনিসটাকে লজ্জাও পায়, অনেক সময় ভাবে ঠিক হয়ে যাবে, হয়তো বা কিছুদিন জল খাই, এই খাই। মানুষে তো বাড়িতে তো অনেক রকমের টোটকা আমরা ব্যবহার করেই থাকি। সেই বিষয়টা আরেকটু সচেতন হওয়া আমাদের অবশ্যই প্রয়োজন। অবশ্যই, সব কিছু তো ঘরোয়াভাবে ম্যানেজ করা যায় না। আজকে বিজ্ঞাপনের জগতে পাইলসের প্রচুর ওষুধ বিক্রি হচ্ছে, রোগীরা খাচ্ছেন, কিন্তু তার হয়েছে ফিশার। আবার বিজ্ঞাপনে দিচ্ছে ফিস্চুলার ওষুধ, অথচ তার হয়েছে পাইলস। তাহলে এইভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোক প্রচার করে যাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে বিভ্রান্ত। এবার সে কি করছে, তার কাছে চটজলদি সমাধান চলে আসছে, অনলাইনে পেমেন্ট করে 3 দিনের মধ্যে মেডিসিন চলে আসছে, সে কেন চিকিৎসকের কাছে যাবে? আমরা দেখেছি ভারতবর্ষের মতো ডিজিজে আজকের দিনে বিশ্ব পাইলস দিবসের গুরুত্বটা কোথায়। আপনি একবার ভেবে দেখুন, ভারতবর্ষে মাথা পিছু চিকিৎসকের সংখ্যা অনেক কম, তাহলে তারা যাবে কোথায়? তারা ওই টোটকা ট্রাই করে ফেলে, ফলে তার হয়েছিল ক্যান্সার, ব্লিডিং হচ্ছে। একজন 50 ঊর্ধ্ব লোক যখন আমাদের কাছে ব্লিডিং নিয়ে আসে, তখন কিন্তু প্রথমে আমাদের মাথায় স্ট্রাইক করে সেটা ক্যান্সার নয় তো। আমরা প্রক্টোস্কোপি করি না, আমরা কোলোনোস্কোপি করি, আমরা সিগময়েডোস্কোপি করি, করে দেখি ভেতরে কোনো টিউমার আছে কিনা, তাহলে তার জীবন বাঁচানো সম্ভব। কিন্তু সেই ব্যক্তি যদি চিকিৎসকের কাছে না গিয়ে নিজে থেকেই ওষুধ খায়, তাহলে কিন্তু তার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। আজকে ভারতবর্ষের মতো দেশে কেন, উন্নত দেশগুলিতে, আমেরিকান কান্ট্রিজ এবং ইউরোপিয়ান কান্ট্রিজগুলির মধ্যেই দেখবেন কোলোরেক্টাল ক্যান্সারের প্রবণতা বাড়ছে। ব্লিডিং পার রেকটাম, মলদ্বার থেকে ব্লিডিং
সতর্ক থাকতে হবে সেটা ক্যান্সার নয় তো, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, বিশেষ করে 45 ঊর্ধ্ব বয়স্ক রোগীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ক্যান্সারের প্রবণতাটা কি একটু কম বয়স্ক 30 to 35 ইভেন 25 to 30 খুব কম থাকে। কম থাকে? ক্যান্সার যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু ওই বয়সটা 45-এর ওপরে মেল লোকেদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতাটা বেশি। সেক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে কি প্রবণতাটা একটু কম কম বলতে? কম 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 হচ্ছে। হ্যাঁ। আরেকটা বিষয় আমরা সবসময় দেখি, সকলে বলে যে পাইলস হয়েছে, রক্ত যাচ্ছে, মাছ মাংস খাওয়া যাবে না। এটা কতটুকু যৌক্তিকতা আছে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, কেননা পেশেন্টরা আমাদের ফ্রিকুয়েন্টলি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেন। দেখুন, মাছ মাংস খাওয়া যাবে না বলতে, মাছ মাংস আপনি কম খাবেন। আমাদের ত্রিপুরাতে বা যেখানে বাঙালি পপুলেশন বেশি আছে, ওয়েস্ট বেঙ্গলে, বাংলাদেশের মতো জায়গাতে মানুষ মাছ মাংস ছাড়া খেতে পারে না। অর্থাৎ তাদের যে প্লেটটা রয়েছে সেখানের মধ্যে মাছ মাংস ভাতই থাকবে, আর কিছু না। তো আমরা কি বলি, আপনি প্লেটটাকে ডিভাইড করে দিন, সেটাতে মাছ মাংস অর্থাৎ একটু প্রোটিন থাকুক, একটু ভিটামিনস থাকুক, স্যালাড থাকুক, হালকা কার্বোহাইড্রেট থাকুক, ভালো পরিমাণে জল থাকুক। এটা হচ্ছে একটা কমপ্লিট ডায়েট। আপনি সেটা নেবেন না শুধু মাছ বা মাংস খাচ্ছেন, সেটা হবে না। মাছ মাংসকে সাপ্লিমেন্ট করুন ভেজিটেবলস দ্বারা, স্যালাড দ্বারা, জল দ্বারা, তাহলে আপনি মাছ মাংস খেতে পারবেন। তবে হ্যাঁ, একটু ঝাল এবং টক জাতীয় জিনিসটাকে আমরা আয়ুর্বেদিক চিকিৎসকরা কম খেতে বলি, কেননা ওটার মধ্যে টক এবং ঝালে অগ্নি মহাভূতের প্রাধান্য বেশি। আগ্নেয় দ্রব্য, যে দ্রব্যগুলি বার্নিং নেচারের হয়, এটা খেলে কি হয়, কনস্টিপেশন হয়। আয়ুর্বেদে বলা আছে বিবন্ধ হয়। তাহলে টক জাতীয় জিনিস আর ঝাল বেশি খেলে কনস্টিপেশন হবে। কনস্টিপেশন হবে মানে তাকে চাপ দিয়ে টয়লেট করতে হবে, তার পাইলস বা ফিশার হবে। এই জন্যই মাছ মাংস খেতে নিষেধ নয়, কম খান, সাপ্লিমেন্টেড বাই গ্রিন ভেজিটেবলস, স্যালাডস এন্ড ওয়াটার। আমরা যেমন মাছ মাংস খাই, তেল ঝাল মশলা সবকিছু দিয়ে পরিপূর্ণ করে খাই, বাট আমরা দেখতে পাই পাশ্চাত্য দেশে ওরা কিছু স্ট্রিমিং জিনিসটা বেশি খায়, স্ট্রিম করে খায়। মাংস স্যুপ খেলো, ওটা আমরা একটু কম খাই, কারণ আমাদের একটু মুখে স্বাদটা বেশি প্রয়োজন। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ আছে কি? না না, মাংস মাছ সেগুলিকে আপনার যে ফর্মে ভালো লাগে আপনি সেই ফর্মেই খেতে পারেন, বাট সেটাকে খুব বেশি আনহাইজিনিক করবেন না। কেননা মাছের ঝোলের মধ্যে আপনি যখন দিচ্ছেন তাতে দেখবেন প্রচুর পরিমাণ তেল যায়, আর আপনি যখন মাছটাকে স্টিম করে খাচ্ছেন কিংবা অন্য কোনো ফর্মে খাচ্ছেন সেখানে দেখবেন তেলের পরিমাণটা কম যায়। তাহলে ইট ইজ মোর হাইজিনিক। আবার ওদের দেশে কিছু সমস্যা আছে, ওরা মাছটাকে 1 মাস রেখে দেয় ফ্রিজের মধ্যে, আমরা কিন্তু প্রায় টাটকা মাছই খাই। হ্যাঁ, তাহলে ওদের সঙ্গে আমাদের একটু ডিফারেন্স রয়েছে। তো মাংসর ক্ষেত্রেও তাই, সেটা রেড মিট হোক কিংবা আমাদের হোয়াইট মিট, যে দীর্ঘদিন থাকে ওদের। তো এটাকে লক্ষ্য রাখতে হবে, যেমন মাছ ভাজা মাছের ঝোল থেকে বেটার যদি অল্প তেলে রান্না করা হয়, সেটা পেটের স্বাস্থ্যের পক্ষে ভালো। তাই পাইলসের রোগীরা যারা মাছ মাংস ছাড়া থাকতেই পারছে না, তাদের কিন্তু আমরা বলি যে আপনারা তেলের পরিমাণটা কমিয়ে যদি খেতে পারেন খান, ইট ইজ ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় দেখি, যে বয়স্কদের, আপনি একটু আগে বললেন 45 টু আপ যাদের ক্যান্সারের প্রবণতাটা বেশি থাকে, বয়স্কদের ক্ষেত্রে পাইলস হলে কি কি করণীয়? হ্যাঁ, দেখুন, বয়স্কদের ক্ষেত্রে যদি পাইলস হয় তাহলে আপনি বলছেন যেটা অলরেডি ইট ইজ এস্টাবলিশড যে ওনার পাইলস হয়েছে। বয়স্কদের যদি পাইলস হয়, ফার্স্ট কিংবা সেকেন্ড ডিগ্রি পাইলসের ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি, অর্থাৎ তাকে আমরা খাবার দাবার এবং জীবনশৈলীর নিয়ন্ত্রণ করতে বলি। সেটা বয়স্ক কেন, যে কোনো বয়সের রোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছ মাংস বা আমিষ জাতীয় জিনিস এবং বাইরের খাওয়া, ফাস্ট ফুড, চপ, পেঁয়াজি, এই জাতীয় খাবারগুলিকে পরিমাণে একটু কমিয়ে দিয়ে সেটাকে ভেজিটেবল দিয়ে রিপ্লেস করতে হবে। 2 নম্বর যেটা বলি, সে যখন টয়লেট করবে সে যেন চাপ দিয়ে মলত্যাগ না করে। এই একটা ব্যাপার এত বেশি ইম্পর্টেন্ট, যার জন্য পাইলস আজকে সমাজে সবচেয়ে বেশি। চাকরি আছে, অফিসে যেতে হবে, কাজে যেতে হবে, টয়লেটে গিয়ে কনস্টিপেটেড, খুব বেশি জোরে চাপ দিয়ে মলত্যাগ করে ফেলে, সেখানে পাইলস হওয়ার সম্ভাবনা বেশি। কেননা মলদ্বারের ভেতর যে অ্যানাল কুশন থাকে, এই কুশনগুলি ডিসরাপ্টেড হয়ে যায়, দুর্বল হয়ে যায়,
পেশি থেকে আলাদা হয়ে যায়, তখন রেকটাম প্রোল্যাপস হয়। আর রেকটাল যতটা পার্শিয়ালি প্রোল্যাপসড হবে, সঙ্গে পাইলসগুলি ঝুলে যাবে। দেখুন, গাছে একটি আম আছে, ছোট আম, প্রথমে দেখবেন গাছের ওপরে ঝুলে আছে। আমটি যখন বড় হবে, ওজনে বাড়বে, ধীরে ধীরে ডালাটি সহ নিচের দিকে আসতে থাকে। পাইলসের ক্ষেত্রেও তাই। পাইলস প্রত্যেকেরই আছে, অর্থাৎ অ্যানাল কুশন প্রত্যেকেরই থাকে, শিরা প্রত্যেকেরই থাকে, কিন্তু যাদের জীবনশৈলী ঠিক নয় তাদের পাইলসের সমস্যাটা হয়। তাহলে বিয়ার ডাউন করবেন না, জোর দিয়ে মলত্যাগ করবেন না। 3 নম্বর হচ্ছে সুস্থ সবল ব্যক্তির, যাদের কিডনি বা হার্টের সমস্যা নেই, লিভারের সমস্যা নেই, যাদের পরিমিত জল খেতে চিকিৎসকরা বলেন, তাদের বাদ দিয়ে বাকি প্রত্যেকের মিনিমাম 4 থেকে 5 লিটার জল খেতে হবে সারাদিনে, 24 ঘন্টায়। নেক্সট হচ্ছে একটু ফলের রস, একটু আঁশ বা তন্তু জাতীয় খাবার জিনিস, যেটাকে ফাইব্রাস ফুড বলা হয়, সেগুলি খেতে হবে। একটু জীবনশৈলী, পেটে খুব বেশি চর্বি আছে তাদের কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা বেশি। সিডেন্টারি লাইফস্টাইল, শুয়ে বসে থাকে, পাইলস হওয়ার সম্ভাবনা বেশি। 15 মিনিট যদি খাওয়ার পর হাঁটা বা চলাফেরা করেন, তাদের কিন্তু এই পাইলসের সমস্যা হবেই না। পাইলস এসেনশিয়ালি ইজ এ লাইফস্টাইল ডিসঅর্ডার, জীবনশৈলীগত রোগ, যেমন ডায়াবেটিস, প্রেশার। এটাকে প্রিভেনশন করা যায়, এমনকি ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রিতেও আমরা আটকে দিতে পারি, কিন্তু থার্ড বা ফোর্থ ডিগ্রিতে যখন চলে যায়, তখন ক্ষারসূত্র বা সার্জারি করা ছাড়া উপায় থাকে না। তাহলে জীবনশৈলীর পরিবর্তন, ডায়েটারি চেঞ্জেসের মাধ্যমে আমরা পাইলসকে রক্ষা করতে পারি। আরেকটা বিষয় আমার মনে আসছে এখন আপনার কথা শুনে, অ্যাকচুয়ালি আমরা 2 ধরনের টয়লেট দেখি, একটা তো ইন্ডিয়ান টয়লেট আর একটা কোমোড দেখি। এটা কি পাইলসের কোনো মানে কোনো টয়লেট ইউজে পাইলসের রোগীদের কোনো উপশম হতে পারে কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এটা নিয়ে খুব অনেকগুলি বিতর্ক হয়েছে। কেননা ইন্ডিয়ান টয়লেট এবং ওয়েস্টার্ন টয়লেটের মধ্যে যেটা হয়, সেটা হচ্ছে অ্যাঙ্গেলের চেঞ্জ হয়ে যায়। আমরা ইন্ডিয়ান টয়লেটে বসলে রেকটাম এবং অ্যানাল ক্যানালের একটা অ্যাঙ্গেল তৈরি হয়, আর ওয়েস্টার্নে আরেক রকমের অ্যাঙ্গেল তৈরি হয়। যে কোনো ক্ষেত্রে একটি নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করা ভালো, ঠিক আছে। কিন্তু যখন তার পাইলসের সমস্যা হবে, কিংবা তার অপারেশন হয়েছে, ওই জায়গায় কাটা হয়েছে, কেটে অপারেশন হয়েছে, সেলাই রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করতে বলি। এটাই বেসিক ডিফারেন্স। ইন্ডিয়ান টয়লেট সব ক্ষেত্রেই ভালো, বাট কিছু কিছু ক্ষেত্রে ওয়েস্টার্ন টয়লেটের ব্যবহার করা সমুচিত। আরেকটা বিষয়, যে পাইলসের ক্ষেত্রে আমরা একটু ভয় পাই, অপারেশন হয়তো বা লাগতে পারে, ডক্টরের কাছে যাব, একটা অপারেশন মানে আমাদের মনে এখনো একটা ভয় কাজ করে, বিগ থিং। বাট এটা কি পাইলসের বিষয়টাকে অপারেশন মাধ্যমেই যাওয়া যায় না ক্ষারসূত্র? হ্যাঁ, আমি তো আপনাকে বললামই যে ফার্স্ট ডিগ্রি পাইলস বা সেকেন্ড ডিগ্রি পাইলস, পেশেন্ট যদি মনে করে যে হ্যাঁ আমি চিকিৎসকের পরামর্শ মেনে চলবো, পেশেন্ট যদি মনে করে আমি ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই করব, তাহলে কিন্তু পেশেন্ট বিনা অপারেশনে, বিনা ক্ষারসূত্র চিকিৎসায় সুস্থ হতে পারে। কিন্তু যখন থার্ড ডিগ্রি হয়ে যাবে বা সিভিয়ার ব্লিডিং হবে, দেখা যাচ্ছে পেশেন্টের ব্লিডিং হতে হতে হিমোগ্লোবিন 4 বা 5 নেমে এসছে, তখন তাকে হাসপাতালে ভর্তি করে ব্লাড দিতে হয় এবং সার্জারি করতে হবে। ফোর্থ ডিগ্রি মিন্স পাইলস একেবারে বেরিয়ে চলে এসছে, একেবারে ফুলের মতো, জবা ফুলের মতো বা পদ্ম ফুলের মতো ফুলে আছে, সেখানে রিডিউস করা যাচ্ছে না, পাইলসকে ভেতরে ঢোকানো যাচ্ছে না, তখন অপারেশন বা ক্ষারসূত্র দুটোই কার্যকরী। এবং তখন জীবনশৈলী পরিবর্তন করে হবে না, কোনো ওষুধ খেয়ে হবে না, এমনকি বিজ্ঞাপনের চটজলদি সমাধানের ওষুধ খেয়ে হবে না। তখন আমরা বলি অপারেশন করিয়ে নিতে, এবং ক্ষারসূত্র ইজ এ বেটার অল্টারনেটিভ দেন কনভেনশনাল সার্জারি। আরেকটা বিষয় দর্শকদের উদ্দেশ্যে আমি এটা জানতে চাইবো, অনেকে এই পাইলস বিষয়টাকে খুব লজ্জা পায় বা একটু হেলাছেদ্দা করে, যে হয়তো বা ঠিক হয়ে যাবে নিজের মতো করে। ওদের ক্ষেত্রে কি বলবেন, ঘরোয়া পদ্ধতিতে এই পাইলসটা কতটুকু আটকানো সম্ভব? প্রথম কথা, লজ্জা পেলে তুই চলবে না। রামকৃষ্ণদেব বলেছিলেন যে লাজ, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। তাহলে আমাদের ক্ষেত্রেও তো আমরা 3টে ছেড়ে দিয়েছি। এখন ধরুন একজন মহিলার মলদ্বারে কোনো একটি সমস্যা হয়েছে, ব্লিডিং, বা মহিলাদের খুব বেশি ইচিং হয় বা পেইন হচ্ছে, সে যদি পুষে রাখে, আপনি আমাকে বলুন
তার যে ক্যান্সার হয়নি আপনি কি করে গ্যারান্টি দিতে পারবেন? না, না। একদম। তাহলে লজ্জার কি প্রয়োজন আছে? আমরা প্রচুর পেশেন্টকে পাই যে অ্যাডভান্সড স্টেজ অফ ফিস্টুলাতে 2 লিটারের মতো পুঁজ বার করেছি অপারেশন করে, সেরকম পেশেন্টকে আমরা দেখেছি। সে বাড়িতে প্রত্যন্ত অঞ্চলে বসেছিল, ওরা হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়েছিল যেখানে না দেখে দেওয়া হয়। পাইলস ফিস্টুলার সমস্যায় আপনি যদি কোনো চিকিৎসকের কাছে যান এবং সেই চিকিৎসক যদি আপনাকে না দেখেই মেডিসিন দেয়, তাহলে বুঝে যাবেন যে আপনার সঙ্গে কিছু একটা ভুল হতে পারে বা হতে চলেছে। যে কোনো চিকিৎসক মাত্রই ওই স্থানটিকে দেখবেন, প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, ডায়াগনোসিসকে নিশ্চিত করবেন, ক্যান্সারকে রুল আউট করবেন। আফটার দ্যাট উনি যদি ওষুধ দেন, তাহলে সেই ওষুধ শুধু রোগেরই উপসর্গ কমাবে না, পেশেন্টকে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে। তো এই জন্যই বলছি চিকিৎসকের কাছে যেতে হবে। কিন্তু আজকে ভারতবর্ষের মতো দেশে, ইন্ডিয়ার প্রতিটি রাজ্যেই এই চিকিৎসার জন্য হাতুড়ে ডাক্তারদের অভাব নেই। একদম সেই। রাস্তাঘাটে আপনি বিজ্ঞাপন দেখবেন, অর্শ, একশিরা এগুলি লেখা থাকে প্রচুর। প্রচুর। বাথরুমের মধ্যে, রেল স্টেশনে, এয়ারপোর্টে দিতে পারছে না, যাই হোক। যেহেতু আমরা এখন ডিজিটাল যুগে আছি, ফেসবুকটা খুললে এগুলো প্রচুর দেখা যায়। হ্যাঁ। ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুতে দেখা যায় যে ওষুধ খান পাইলস ঠিক হয়ে যাবে, অর্শ ঠিক হয়ে যাবে। কেন দেখা যায়? কেননা রোগীদের দুর্বলতা আছে এখানে। রোগীরা ডাক্তারবাবুর কাছে যেতে চায় না। অনেকের বাড়িতে মদ্যপান করে, অনেক আছে অ্যালকোহলিক, তারা মদ ছাড়তে চায় না, বাড়িতে ঝামেলা করে। মা বা স্ত্রীরা কি চেষ্টা করেন, লুকিয়ে যদি কিছু ওষুধ খাইয়ে দেওয়া যায়, তাহলে ওই লুকানোর খোঁজে ওরা খুঁজতে চেষ্টা করে এরকম কোনো বাবার কাছে যাব যে ভাতের সঙ্গে মিশিয়ে দিয়ে দেব। আমি বলি, মদের নেশা যদি ছাড়াতে চান, গোপনে মদ ছাড়ান কেন, প্রকাশ্যে মদ ছাড়ান। আসুন আপনারা প্রকাশ্যে মদ ছাড়িয়ে দিন। আর যারা গোপনে পাইলস সারিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা বলবো যে আপনারা প্রকাশ্যে এসে পাইলস সারিয়ে দিন। হাতুড়েরা যখন পাইলসের চিকিৎসা করে, ওনারা পাইলসের ভেতরে অ্যাসিডের ইঞ্জেকশন দিয়ে দেন। আর অ্যাসিড দিলে কি হয়, পাইলস তো পুড়ে যাবেই, সঙ্গে যে রেকটামের ভেতরে মিউকাস মেমব্রেনটা থাকবে সেটিও পুড়ে যাবে, এবং সেখান থেকে পেশেন্টকে রিকভারি করা সম্ভব নয়। রেকটামের একটি অংশ কেটে বাদ দিতে হবে, তারপর এন্ড টু এন্ডকে জুড়ে দিতে হবে, কেননা ওই জায়গাটি পচে যায় অ্যাসিডে। আমি দেখেছি, এটা করা উচিত নয়। কিন্তু আজকের দিনে এমন হয়েছে যে শিক্ষিত লোকেরাও হাতুড়ে ডাক্তারবাবুদের কাছে যায়, সে একদম, কেননা ওরা অপারেশনের ভয় পায়। একজন চিকিৎসক পড়াশোনা শিখে অপারেশন করবে, তাকে ভয় পায়। অথচ যে ডাক্তারি তো দূরের কথা, হয়তো 8ম শ্রেণীও পাশ করিনি, তার হাতে অ্যাসিড দিয়ে ইনজেকশন বা অপারেশন করতে তাদের কোনো দ্বিধাবোধ নেই। দ্যাট ইজ দ্য আইরনি। সমাজে এখনও এই পরিবর্তনটা দরকার, মানুষের মধ্যে এখনও সেই সচেতনতার দরকার। আমি অনেকটা বিষয় দেখেছি, অনেকের পাইলস হয় এমন ভেবে ওরা কিছু ঝাড়ফু করে, কিছু ওঝাকে ডেকে নিয়ে এই ঝাড় করে দিল, ফু দিয়ে দিল, ওটা ইউজ করে। ও এই ক্ষেত্রে কি বলবেন, এটা কি করা কতটুকু যৌক্তিকতা? হ্যাঁ, বলবো ভালো কিছুটা। ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষের মাথায় যে সমস্ত জঞ্জাল, সেগুলি যদি একটু দূরীভূত হয়ে যায়, সেটা অবশ্যই ভালো। ঝাড়ফুঁক করে দেখুন, ঝাড়ফুঁক করে যদি অনেক রোগ ভালো হয়ে যেত, তাহলে হাসপাতালের ওয়ার্ডে এতজন চিকিৎসকের আনাগোনার কোনো প্রয়োজনই ছিল না। চিকিৎসকরা সারা দিন রাত্র দিয়ে দিচ্ছেন, না খেয়ে, নিয়ে না করে, পরিবারের সঙ্গে যোগাযোগ না রেখে দিন রাত্র ওয়ার্ডে পড়ে থেকে আমরা কাজ করছি। তো ঝাড়ফুঁক হলে যদি হয়ে যেত, তাহলে হয়েই যেত। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে স্নেক বাইটের কত পেশেন্ট ওঝা বৈদ্যরা চিকিৎসা করে, প্রচুর। তাহলে স্নেক বাইট কি ওইভাবে ভালো হয়? এই সচেতনতাটা সমাজের মধ্যে না এলে আগামী দিনে কিন্তু মলদার সংক্রান্ত রোগ বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন যে বড় শহরগুলিতে বেড়ে যাচ্ছে, হাই ওয়ার্কলোড, হাই স্ট্রেস, আর ওই পিৎজা বার্গার এনে খাচ্ছে, ফাইবার নেই খাওয়ারের মধ্যে। কম বয়সী যে সমস্ত প্রফেশনালসরা আছে, তাদের সিভিয়ার কনস্টিপেশন, সিভিয়ার ডায়রিয়া, অ্যান্ড মেয়েদের বলে তোলা আপনি ফিশারে ভর্তি হয়ে গেছে। খাওয়ার যে একটা ইরেগুলার, যে এক্স্যাক্টলি
সময়টাও ঠিক থাকে না, সকালে খেলাম, দুপুরে খেলাম না, রাতে কখন খাবো তার কোনো ঠিক নেই। এক্স্যাক্টলি, এটা থেকেও পাইলস কি হতে পারে? এক্স্যাক্টলি, কেননা ওটা থেকে তো গ্যাস অম্বল হবে। দেখুন, আয়ুর্বেদে একজন মনীষী চক্রপাণি দত্ত বলেছেন, যার অগ্নিবল ভালো তার কোনো রোগ হবে না। অগ্নিবল মানে সাধারণ কথায় ডাইজেস্টিভ পাওয়ার যার ভালো, ডাইজেশন যার ভালো হচ্ছে তার সমস্যা হবে না, তার পাইলসও হবে না যদি ডাইজেশন ভালো থাকে। পিৎজা, বার্গার এবং ফোন করেই খাবার চলে আসা, একদম বাড়িতে চলে আসছে। এটা তো ডায়াবেটিসকেও বাড়িয়ে দিচ্ছে, প্রেশার, কোলেস্টেরল খুব বাড়িয়ে দিচ্ছে। আরেকটা বিষয় জানবো, যে যারা গর্ভবতী থাকেন ওদের পাইলস হলে কি কি করণীয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গর্ভবতী মহিলাদের খুব বেশি পাইলস হয়, কেননা এটার অনেকগুলি কারণ আছে। অলরেডি কিন্তু ওনারা কনস্টিপেটেড, অলরেডি সেই সমস্ত গর্ভবতী মহিলাদের খাবার দাবার লাইফস্টাইল ঠিক নয়, তাদের আগে থেকেই হয়তো বিয়ের আগে থেকে কিছু সমস্যা ছিল মলদার সংক্রান্ত। বিয়ের পর দেখা যাচ্ছে প্রেগনেন্সি আসার পরই তাদের এই যে সিমটমসগুলি অ্যাগ্রেভেটেড হয়ে গেছে, বেড়ে গেছে। এক্ষেত্রে কি হয়, গ্র্যাভিড ইউটেরাস যখন থাকে, অর্থাৎ পেটে সন্তান আসে, তার চাপে রেকটামটা অনেকটা চাপগ্রস্ত হয়ে যায়, ফলে কনস্টিপেটেড হয়ে যায়। 2 নম্বর, মহিলাদের ওই সময়ে যে হরমোনাল চেঞ্জেসগুলি হয় তার থেকেও কিন্তু কনস্টিপেশন হয়, খুব বেশি পাইলস হয় এবং খুব বেশি ফিশার হয়, খুব পেইনফুল ডিফিকেশন হয় পেশেন্টরা মাঝে মাঝে আমাকে SMS করে জানায় যে ওরা থাকতে পারছে না। অনেক সময় তাদের অপারেশনও করা যায় না, লেটার স্টেজ অফ প্রেগনেন্সিতে যদি আসে তাদের আমরা সার্জারি বা অ্যানেস্থেসিয়া করতে পারি না, খুব সমস্যা হয়। ডায়াগনোসিস ইজ দ্য কি। সমস্যা হওয়া মাত্রই চিকিৎসককে দেখাতে হবে, আসতে হবে, এবং সেটা নিশ্চিত করতে হবে পাইলস না ফিশার। অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট নিলে অপারেশনের বেশি প্রয়োজন হয় না। শিশুদের ক্ষেত্রে কি করণীয়? দেখুন, শিশুদের ক্ষেত্রে আবার বাচ্চা মেয়েরা চলে আসে, এখানে আবার কিন্তু মেয়েদের সমস্যা বেশি। আমরা দেখেছি বাচ্চা মেয়েদের খুব বেশি ফিশার হয়, মায়েরা খুব বেশি চিন্তিত হয়ে আমাদের কাছে আসে, মেয়ে টয়লেটে যায় না, বসতে ভয় পায়, বার্নিং সেন্সেশন, পেইন হয়, তাদের হয় ফিশার। আরেকটি যেটি হয় সেটা হচ্ছে রেকটাল প্রোল্যাপস। রেকটামটা যেটা, এটা পাইলস নয়, যে নালীটা মলদ্বারের পুরো নালীটা যেটা খাদ্য নালী অবধি বিস্তৃত, তার নিচের অংশটা নিচের দিকে নেমে আসে, মলদ্বার থেকে বাইরে বেরিয়ে আসে, দেখে একটি লাল ফুলের মতো মনে হবে, অনেকটা টিউলিপ ফুলের মতো। তাতে রেকটামের যে পার্টিশনগুলি সুন্দর করে দেখা যায়, পাইলসে কিন্তু আপনি সেরকম দেখতে পাবেন না। সেটা হচ্ছে বাচ্চাদের রেকটাল প্রোল্যাপস। কখনো কখনো ইন্টারসাসেপশনও হয়, আরও কিছু কিছু রোগ আছে বাচ্চাদের যেটা হয়, এটা কিন্তু দেখা জরুরি। আমরা ভালো করে দেখি, অনেকে আছে আবার সেখানেই বাচ্চাদের একটি ওষুধ দিয়ে দিল, ল্যাক্সেটিভ দিয়ে দিল, তখন অর্থাৎ মল নরম হওয়ার ওষুধ দিয়ে দিল, তখন কি হবে, হিতে বিপরীত হয়ে যাবে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে পাইলসও হতে পারে, ফিস্চুলাও হতে পারে, ফিশারও হতে পারে, রেকটাল প্রোল্যাপসও হতে পারে, তাদের সংবেদনশীলভাবে দেখাটা জরুরি। পাইলসটা কি বংশ পরম্পরায় বিস্তার করতে পারে? একদম, কেননা আজ থেকে 5000 বছর আগে যে সমস্ত আয়ুর্বেদিক গ্রন্থগুলি লেখা হয়েছিল, সেটা চরক সংহিতা হোক, সুশ্রুত সংহিতা হোক, কিংবা বাগভট হোক, সব কিছুতেই সহজ অর্শের কথা বলা আছে, অর্থাৎ বংশগত গতি থেকে পাইলস হওয়ার কথা বলা আছে। কিন্তু সকলেরই যে হবে না, আমার মা বাবার যদি পাইলস থেকে আমারও যে হবে তার কোনো গ্যারান্টি নেই, বাট আমার ভাইয়ের হয়ে যেতে পারে বা আমার পরের জেনারেশনগুলিতে থাকতে পারে। তো বংশগতির একটি সিগনিফিকেন্ট রোল রয়েছে পাইলস ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। পাইলস হলে কি আমরা দেখতে পাই যখন রক্তপাত হয়, নিশ্চয়ই একটা ক্ষতের সম্ভাবনা থাকে। এক্স্যাক্টলি। তা পাইলস হলে কি ওটা থেকে ক্যান্সার অবশ্যই হতে পারে, নাকি চিকিৎসার মাধ্যমে এটার কোনো প্রতিকার আছে? এটি আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পাইলস থেকে কি ক্যান্সার হতে পারে? জানতে হবে পাইলস এবং ক্যান্সারের যে সিমটমস বা লক্ষণগুলি আছে এগুলি প্রায় একই রকম, অর্থাৎ ব্লিডিং হওয়া, কিছু একটা মাংসের টুকরো বেরিয়ে আসা, ক্লিনিং করার ক্ষেত্রে হাতে একটি মাংসের টুকরোর মতো ফিল হওয়া, একটু লেটার স্টেজে মিউকাস সিক্রেশন, একটু পেটের ব্যথা, কখনো কখনো শরীরের ওজন কমে যাওয়া। এই যে সিমটমসগুলি বললাম, প্রত্যেকটির সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, এবং পাইলস এবং ক্যান্সার
দু ক্ষেত্রেই হতে পারে, কিন্তু পাইলস থেকে ক্যান্সারের সম্ভাবনা খুব কম। ক্যান্সার অলরেডি হয়ে আছে, দেখতে মনে হচ্ছে পাইলস, দীর্ঘদিন পেশেন্ট চিকিৎসা নেওয়ার পর সেটা সারলো না, অপারেশন করা হলো, ডাক্তারবাবুর সন্দেহ হলো পাইলসের মতো যে জিনিসটা ছিল সেটা উনি অপারেশন করলেন, উনি একটি বায়োপসি রেখে দিলেন, 7 দিন পর বা 15 দিন পর রিপোর্ট এলো যে সেটা ক্যান্সার। রোগী ভাবলো পাইলস থেকে ক্যান্সার হয়েছে, আসলে বাস্তবতা হচ্ছে ওটা ক্যান্সারই ছিল। তাই পাইলস থেকে ক্যান্সার হয় না, সেটা আগেই ক্যান্সার ছিল, রোগীরা বুঝতে পারেননি। তার জন্য সচেতনতার প্রয়োজন। 100%। ডক্টরের কাছে যাওয়া বা ডাক্তারের সাথে কথাবার্তা বলা খুবই প্রয়োজন। আরেকটা বিষয় আমরা একটু আগে বললাম যে ঘাড় সূত্র, আসলে ঘাড় সূত্রটা কি দর্শকদের যদি একটু বল। অ্যাগেইন এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সকলের জানা উচিত যে আজকের দিনে ঘাড়সূত্র মলদ্বার সংক্রান্ত অধিকাংশ রোগের চিকিৎসার একটি অদ্ভুত বিকল্প। ঘাড়সূত্র হচ্ছে একটি মেডিকেটেড থ্রেড বা সুতো, যার ভেতর যার ওপরে 21টির মতো আবরণ থাকে। প্রচুর গাছগাছড়ার সংমিশ্রণ দিয়ে সেই সুতোটা তৈরি হয়। পাইলসকে সেটা দিয়ে বেঁধে দেওয়া হয় এবং ধীরে ধীরে সেই পাইলসগুলি পচে খসে যায়। পাইলসকে কাটতে হয় না, ব্লিডিংয়ের সম্ভাবনা খুব কম, ব্যথার সম্ভাবনা অনেক কম, হাসপাতালে থাকতে হয় না, যদিও বা থাকতে হয় তাহলে 24 ঘন্টার বেশি নয়। এই ঘাড়সূত্র শুধু পাইলসের ক্ষেত্রেই নয়, ফিস্চুলার ক্ষেত্রে আজকের দিনে এর বিকল্প সারা বিশ্বে কোথাও নেই। ফিস্চুলা যেখানে পুরোপুরি কেটে দিলে অনেক সময় মলদ্বারের মাংসপেশিগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং মল ধরে রাখার ক্ষমতা পার্মানেন্টলি নষ্ট হয়ে যেতে পারে, সেখানে সেই ফিস্চুলার ক্ষেত্রে ঘাড়সূত্র একটি বিশেষ বিকল্প। ফিস্চুলার নালীর ভেতরে ঘাড়সূত্রটিকে ঢুকিয়ে দিলে ধীরে ধীরে সেই নালীগুলি শুকিয়ে যায় এবং কেটে বেরিয়ে যায়, পেশেন্টের ব্যথা যন্ত্রণা হয় না। ফিশারের ক্ষেত্রেও তাই, ফিশারের যে বেডটা আছে, ফাটা জায়গাটা আছে, সেখানে ঘাড়সূত্র লাগিয়ে দেওয়া হয়, কিছু ক্ষেত্রে প্রতিসারণীয় ঘাড় অ্যাপ্লাই করা হয়, ফিশার শুকিয়ে যায়। কিছু ক্ষেত্রে ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারোটমিও করার প্রয়োজন থাকে। তাহলে আজকের দিনে ঘাড়সূত্র মলদ্বার সংক্রান্ত রোগের ক্ষেত্রে একটি আয়ুর্বেদিক চিকিৎসার আশীর্বাদ। হাজারো লোক বিদেশ থেকে এই ফিস্চুলার চিকিৎসার জন্য ঘাড়সূত্র নিতে ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে যে সমস্ত বড় বড় হসপিটাল বা সেন্টারগুলি আছে, সে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে, বিদেশিরা পর্যন্ত এখানে আসছেন। আপনি যদি একটু মিডিয়াতে সার্চ করে দেখেন, দেখবেন যে আমেরিকা থেকে প্রায় 20 বার অপারেশন করে, ফিস্চুলার অপারেশন করে ফেইল্ড হয়েছে, তারা ইন্ডিয়াতে এসে সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। অ্যান্ড ইট ইজ দ্য ম্যাজিক রেমেডি ফর অ্যানোরেক্টাল ডিসঅর্ডার্স। আমরা তো এখন নিত্যদিন আধুনিক হচ্ছি, আধুনিকতার ছোঁয়া আমাদের চিকিৎসা জগতেও লেগেছে। তো সেক্ষেত্রে পাইলসের চিকিৎসার ক্ষেত্রে আধুনিকভাবে কিভাবে হতে চলেছে চিকিৎসা প্রসেসটা? আগামী দিনে ঘাড়সূত্র চিকিৎসার মলদ্বার সংক্রান্ত ডিজিজগুলির চিকিৎসার একটি নতুন দিগন্ত খুলতে চলছে। কেননা দেখুন, এখন খুব বেশি ফিস্চুলা হচ্ছে। মহিলারা ফিস্চুলার ক্ষেত্রে পিছিয়ে ছিল, পুরুষদের হতো, এখন মহিলাদের বেশি হচ্ছে। কেন বলুন? ওদের ফিশার থেকে ফিস্চুলা হচ্ছে। ফিশারের চিকিৎসা ওনারা নিচ্ছেন না, ওনারা হালকা হালকা ওষুধ খেয়ে বা মলম লাগিয়ে ঠিক করার চেষ্টা করছেন, আর এই ফিশার বেডে সংক্রমণ হয়ে হয়ে ইনফেকশন হতে হতে সেখান থেকে পুঁজ হয়ে ফিস্চুলা তৈরি হচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রে বিকল্প একটি, ঘাড়সূত্র। এমনকি আজকের দিনে যেখানে লেজার চিকিৎসার ইন্ট্রোডাকশন হয়ে গেছে, সেখানেও ঘাড়সূত্রকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই। এটি আয়ুর্বেদের একটি আশীর্বাদ। তাই পাইলস বলুন, ফিস্চুলা বলুন কিংবা ফিশার বলুন, আগামী দিনে ঘাড়সূত্র চিকিৎসার ভাবনা চিন্তাকে পাল্টে দেবে। কেননা একটি বড় মেডিকেল হাব হয়ে যাবে যারা ঘাড়সূত্র করবে। যে সমস্ত চিকিৎসকরা করবেন তাদের কাছেও পেশেন্ট সবচেয়ে বেশি আসবে, কেননা এর সফলতার হার বেশি, পেশেন্ট স্যাটিসফ্যাকশন বেশি, এবং এর যে খরচাপাতি সে সরকারি হাসপাতালে তো লাগে না, প্রাইভেটেও অত্যন্ত কম, এবং পেশেন্টের রিকভারি খুব ভালো। যাদের স্কার মার্ক নিয়ে বা অপারেশনের পরবর্তী দাগ নিয়ে চিন্তা থাকে, সেই চিন্তাও থাকে না, কেননা খুব কম পরিমাণ দাগ থাকে।
এমনকি সেকেন্ডারি কজ যেগুলি থাকে, ধরুন না ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, ক্রোনস ইত্যাদি ক্ষেত্রেও ঘাড়সূত্র খুব ভালো কাজ করে। খাওয়ার ওষুধের সঙ্গে যখন ঘাড়সূত্র ব্যবহার করা হয় তার রেট অফ সাকসেস অত্যন্তভাবে বেড়ে যায়। তো আগামী দিনে আয়ুর্বেদ চিকিৎসায় মলদ্বার সংক্রান্ত রোগগুলির ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে একটি আস্থার জায়গা হতে চলেছে। আপনাকে পেয়েছি, আমরা অনেক কথা জানতে পারলাম। দর্শক বন্ধুরা, আরো অনেক কথা আছে যেগুলো জানার আগ্রহ, কিন্তু আমাদের সময় তো একেবারেই নিশ্চয়ই। সীমিত। একদম শেষে যেটা বলতে চাইবো যে লেজার, যে একটু আগে বললেন লেজার ট্রিটমেন্ট, এটা কতটুকু গুরুত্ব রয়েছে? হ্যাঁ, লেজার দেখুন আমার অভিজ্ঞতায় পাইলসের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, কেননা সেগুলি থার্ড ডিগ্রি পাইলসকে সেকেন্ড ডিগ্রিতে কনভার্ট করে, সেকেন্ড ডিগ্রি পাইলসকে ফার্স্ট ডিগ্রিতে কনভার্ট করে, এবং রেকারেন্স রেটটা অত্যন্ত বেশি। ঠিক আছে, তাছাড়া আজকাল যদি প্রপার লেজারের ট্রেনিং না থাকে সার্জনদের, তাহলে সেখান থেকে কিন্তু অ্যাবসেস বা পুঁজ পর্যন্ত হয়ে যেতে পারে। তো প্রপারলি ট্রেন্ড যারা আছেন তারা পাইলসের ক্ষেত্রে লেজার ব্যবহারও করতে পারেন, বাট আমি সেটাকে পছন্দ করি না একটাই কারণ, কেননা গ্রেডটাকে পিছিয়ে দেওয়া হয়। ফিস্চুলার ক্ষেত্রে কিছু কিছু লম্বা ফিস্চুলা থাকে যেগুলি সুপ্রাস্ফিংক্টেরিক বা এক্সট্রাস্ফিংক্টেরিক ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি লেজার ব্যবহার করা হয়, কেননা সেখানে অপারেশন করা যায় না এবং সেখানে ঘাড়সূত্র দেওয়া যায় না, কেননা ট্র্যাক্ট এত বেশি লম্বা থাকে, সেখানে ঘাড়সূত্র বা অপারেশনের কোনো রোল নেই। তো সেখানে লেজার দিলে কিছুটা পেশেন্টের উপকার লক্ষ্য করা যেতে পারে। ফিশারের ক্ষেত্রে লেজারের খুব বেশি গুরুত্ব নেই, কেননা নর্মাল যে সার্জারি আছে তাতে যা আউটকাম এবং লেজার ফিশার সার্জারির ক্ষেত্রে যা আউটকাম তা অলমোস্ট সেম। তো মানুষের কাছে একটি নতুন জিনিস উঠে এসে মানুষ ভাবছে লেজার কোনো অপারেশন নয়, লেজার ইজ এ টুল, একটি যন্ত্র। আপনি এই কোম্পানির কলম ব্যবহার করছেন, আমি হয়তো অন্য একটি কোম্পানির কলম ব্যবহার করছি, বোথ আর টুলস। আপনার কলমের দাম 100 টাকা, আমার কলমের দাম 10 টাকা, এক্স্যাক্ট সেম, শুধু পয়সার একটু বেশি খরচা হচ্ছে। সাধারণ মানুষ, সাধারণ ঘরের লোকেদের ক্ষেত্রে লেজার চিকিৎসা অত্যন্ত ব্যয় সাপেক্ষ হচ্ছে। ফলে যদি কমন পিপলের কথা ভাবেন, আমি বলবো ঘাড়সূত্র হচ্ছে সবচেয়ে চিপ অ্যান্ড অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাডভান্টেজিয়াস পদ্ধতি। লেজার ইজ গুড ইন সাম কেসেস, বাট যারা ট্রেন্ড নয় তারা যেন দয়া করে লেজারটাকে ব্যবহার না করেন, এতে হিতে বিপরীত হতে পারে। আমরা এতক্ষণ দর্শক বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি স্যারের কাছ থেকে। একদম শেষে বলবো, এই যে পাইলস নিয়ে আজকে আমরা কথা বললাম, পাইলস দিবস আমরা কাটালাম, পাইলস এই বিষয়টা নিয়ে সকলকে আরেকটু সচেতন হওয়ার জন্য আমাদের দর্শক বন্ধুদের উপলক্ষে যদি কিছু বলে। হ্যাঁ, নিশ্চয়ই, এটিও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাইলস বা মলদ্বারের যদি কোনো সমস্যা হয়, তাহলে প্রথমে দয়া করে কোনো ঘাড়সূত্র বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন বা কোলোরেক্টাল সার্জনের সঙ্গে কথা বলুন, অন্য কারোর সঙ্গে কথা বলবেন না। দ্বিতীয়ত, দোকান থেকে বলে কয়ে ওষুধ খাওয়া বা আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ পাইলসের এই ওষুধটা খেয়েছে সেটা করতে যাবেন না। 3 নম্বর, বিজ্ঞাপনের ওষুধ দেখে ওষুধ খাবেন না। নাম্বার 4, হাতুড়ের চিকিৎসকদের কাছে যাবেন না। নাম্বার 5, যখন চিকিৎসকের কাছে যাবেন তখন উনি যা যা বলছেন সেগুলিকে ফলো করুন, পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলিকে নজর দিয়ে বাড়িতে সেগুলিকে ফলো করুন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনার চিকিৎসকের সঙ্গেই পরামর্শ করবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী ফার্দার জিনিসগুলি স্টেপস নেবেন। বাড়িতে যদি কোনো মহিলা থাকে তাদেরকে চিকিৎসকের কাছে লজ্জা ছেড়ে যাওয়ার জন্য প্রেরণা দেবেন। আশা করি বিশ্ব পাইলস দিবসে আপনাদের আগামী দিনটি খুব ভালো থাকবে, খুব ভালো কাটুক আপনাদের। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা বহু মূল্যবান তথ্য জানতে পেরেছি পাইলস সম্বন্ধীয়। এইভাবেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসব বারবার। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন আজকের এই আলাপচারিতার মাধ্যমে। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন, এ বলে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার।